ব্রডওয়ে থেকে বেশ দূরে বিশাল এক পুরাতন বাড়ির একটি বড় ঘর আমি নিয়েছিলাম, যার উপরের থলাগুলো আমি আসার অনেক বছর আগে থেকেই যেন মানবশূন্য ছিল। জায়গাটাকে যেন ধুলো আর মাকড়সার জাল, নির্যাতনা এবং নীরবতার কাছেই সমর্পণ করা হয়েছিল। প্রথম রাতে যেদিন সিঁড়ি বেয়ে আমি আমার ঘরে উঠছিলাম, মনে হয়েছিল যেন কোনো কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছি এবং মৃত আত্মাদের গোপনীয়তাকে নষ্ট করছি। জীবনের সেই প্রথম এক কুসংস্কারাচ্ছন্ন ভয় আমাকে পেয়ে বসেছিল এবং সিঁড়ির একটি অন্ধকার মোড় ঘুরতেই না দেখতে পাওয়া একটা মাকড়সা জালের সূক্ষ্ম সুতার আচ্ছাদন আমার মুখের উপর লেপ্টে যায় এবং সেখানেই তা ঝুলে রয়। তখন আমি ভূত দেখার মতো শিউরে উঠেছিলাম। অবশেষে আমার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে সেই অপছায়া ও অন্ধকারকে সরিয়ে আমি হাঁফ ছাড়লাম। চুল্লিতে আরামদায়ক আগুন জ্বলছিল এবং আমি অবসাদের আরাম নিয়ে তার সামনে বসি। 2 ঘন্টা ধরে সেখানে বসে ফেলে আসা দিনের কথা ভাবতে লাগলাম। মনে পড়ল পুরাতন কত দৃশ্য, অতীতের কুয়াশা ভেদ করে উকি দিল কত অর্ধগুলা মুখ। শুনতে পেলাম কল্পনার সেই সব কণ্ঠস্বর, যারা অনেক দূর অতীত চিরতরে নীরব হয়ে গেছে, এবং সেই পরিচিত গান যা এখন আর কেউ গায় না। আমার বিস্মিত কল্পনা যখন ক্রমশ করুণ থেকে করুণতর হচ্ছিল, তখন বাইরে ঝড়ঝাপটায় পরিণত হচ্ছিল মৃদু বিলাপে। বৃষ্টির ক্রুদ্ধ আঘাত জানালার কাছের উপর পড়ে মৃদু আস্ফালন দিচ্ছিল। রাস্তার শব্দ একে একে থেমে যাচ্ছিল এবং সবশেষ প্রতীকের দ্রুতপদ শব্দও একসময় মিলিয়ে গেল। কোথাও আর কোনো শব্দ রইল না। আগুনটা ঝিমিয়ে পড়েছিল। একটা নিঃসঙ্গতা যেন গ্রাস করলো আমাকে। উঠে পোশাক চাড়লাম। বিত পায়ে ঘরের ভিতর 1 পা 2 পা হাঁটছি। যা করছি সবই চুপি চুপি, যেন আমার চারপাশে কোনো শত্রুরা ঘুমিয়ে আছে, যাদের ঘুম ভাঙলে ঘটবে মহা বিপত্তি। আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ, বাতাসের গর্জন এবং অনেক দূরের স্পষ্ট জানালা বন্ধ করার শব্দ শুনতে শুনতে একসময় ঘুমের গভীরে হারিয়ে গেলাম। বেশ গভীর ছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ দেখি ঘুম ভেঙে গেছে। একটা অস্থিরতা পেয়ে বসলো নিজের ভিতর। চারিদিকে স্তব্ধ, চারপাশে শুধু আমার স্পন্দন, আর কিছু শুনতে পাচ্ছি না। এরই মাঝে হঠাৎ আমার বিছানার চাদরগুলো পায়ের নিচের দিকে নেমে যেতে লাগলো, যেন কেউ সেগুলো ধরে টানছে। আমি নড়াচড়া করতে পারছি না, কথা বলতেও পারছি না। কম্বলটা নেমে যাচ্ছে, আমার বুক পর্যন্ত খোলা হয়ে পড়ল। প্রচণ্ড চেষ্টায় আমি সেটাকে চেপে ধরার মাথা টেনে পর্যন্ত আনলাম। আমি অপেক্ষা করতে লাগলাম, কান পেতে রইলাম। অপেক্ষা করে গেছি। আবার সেই টান শুরু হলো। শত সেকেন্ড ধরে আমি কিংবর্তিমূর হয়ে রইলাম, যতক্ষণ পর্যন্ত আমার বুক খোলা হয়ে পড়ল। অবশেষে আমার শক্তি সঞ্চয় করে কম্বলটাকে যথাস্থানে এনে শক্ত হাতে চেপে ধরে রইলাম। অপেক্ষা করতে লাগলাম। আবার হালকা টান অনুভব করলাম। সঙ্গে সঙ্গে আমিও আমার মুঠো শক্ত করলাম। টানটা জোরদার হতে আরো জোরদার হলো ক্রমশ। তৃতীয়বারের মতো কম্বলটা খসে পড়লো আমার হাত থেকে। আমি চিৎকার দিয়ে উঠি। জবাবে বিছানার পায়ের দিক থেকেও একটা আর্তনাদ বেশি উঠল। বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো আমার কপালে। আমি যতটুকু বেঁচে আছি, যেন তার চাইতে বেশি আরো মৃত জীবন্তিত। এর মাঝে ঘরের ভিতর বাড়ি শব্দ শুনতে পেলাম। হাতির পদ শব্দের মতো বাড়ি, মোটেই যা মানুষের পায়ের শব্দের মতো নয়। তবে স্বস্তি এই যে শব্দটা ক্রমশ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। শব্দটা দরজার কাছে গেল, থালা বা আকেল না খুলেই করিডোরে বেরিয়ে পড়ল এবং দালান ও কাঠখড় মারিয়ে নড়িয়ে চলে গেল দূরে। সেই নিস্তব্ধতা নেমে এলো আবার। উত্তেজনা কমতেই নিজেকে নিজে বললাম, স্বপ্ন, এটা একটি দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। একথা ভাবতে ভাবতে এক সময় নিজেকে বোঝাতে পারলাম যে সত্যি এটি স্বপ্ন ছিল। তৃপ্তি একটা হাসি টুটে ছড়িয়ে পড়ল এবং আমার মন খুশিতে ভরে উঠল। উঠে বসে চুরুট ধরালাম এবং যখন কিল ও তালা যেমন ছিল তেমন রয়েছে দেখতে পেলাম, তখন আবার আরেকটি স্বস্তির হাসি বুকের ভিতর থেকে উঠে টুটে এসে ছড়িয়ে পড়ল আমার। এরপর আগুনের পাশে যখন বসতে যাব, এমন সময় আমার মুখের রক্ত সরে গিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি আটকে উঠলাম। আমার কাপা আঙ্গুলের ফাঁক গলে
চুরুটটা নিচে পড়ে গেল। আমি আগুনের পাশে ছাইয়ের উপর আমার পায়ের চাপের ঠিক পাশে আরেকটি চাপ দেখতে পেলাম। চাপটা এত বড় যে তার তুলনায় আমার পায়ের চাপ মনে হচ্ছিল যেন নিতান্ত শিশু। তাহলে সত্যি কোনো অতিথি এসেছিল? আর হাতির পদ শব্দের ব্যাপারটাও বোধগম্য হলে এখন। আলো নিভিয়ে ভীত নিশ্চল দেহ নিয়ে বিছানায় গেলাম। দীর্ঘক্ষণ শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে কান পেতে রইলাম। তখন মাথার উপরে মেঝের উপর দিয়ে কোনো ভারী দেহ টানার খসখস শব্দ শুনতে পেলাম আমি। তারপর দেহটাকে চুলে ফেলা হলো এবং পতনের ধাক্কায় আমার জানালাগুলো কেঁপে উঠল। বাড়িটার দূরে এক অংশে সশব্দে দরজা বন্ধ হওয়ার আওয়াজ এলো। শুনতে পেলাম কিছুক্ষণ পর পর শব্দটা চুপিসারে বিল্ডিংয়ের ভিতরে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠছে আর নামছে। মাঝে মাঝে সেই শব্দ আমার দরজার কাছে এসে ইতস্তত করে থেমে আবার চলে যাচ্ছে। দূরে কোথাও শিকল টানার অস্পষ্ট ঝনঝন শব্দ শুনতে পেলাম। শব্দটা আরও কাছে আসতেই কান পাতলাম, যেন শান্ত পদক্ষেপে সিঁড়ি বেয়ে উঠছে। যতই এগোচ্ছে দানবটার প্রতি পদক্ষেপের সাথে শেকলের ঝনঝন শব্দ আরও ভারী হচ্ছিল। কিছু অস্পষ্ট কথাবার্তা কানে এলো। কোনো আর্তনাদকে যেন মাঝপথে জোর করে স্তব্ধ করে দেওয়া হলো এবং অদৃশ্য আস্তিনের কসকস শব্দ, অদৃশ্য দানার ঝাপটানি শোনা গেল। তখন আমার খেয়াল হলো আমার ঘরকে যেন কেউ আক্রমণ করেছে এবং আমি এখানে একা নই। আমার বিছানার চারপাশে দীর্ঘশ্বাস ও নিঃশ্বাসের শব্দ আর রহস্যময় ফিসফিসানি। আমার ঠিক মাথার উপর সিলিংয়ের গায়ে 3টি ঝলঝলে আলোর বিন্দু দেখতে পেলাম। মুহূর্তকাল উজ্জ্বল হয়ে সেগুলো ঝুলে রইল, তারপর পড়ে গেল। দুটো পড়ল আমার মুখের উপর আর অপরটা বালিশের উপর, যা তরল পদার্থের মতো চটচটে আর উষ্ণ। মনে হলো সেগুলো রক্তের দালা। আলো জ্বলে দেখার আগ্রহ বোধ করলাম না। তারপর দেখতে পেলাম অসংখ্য ফ্যাকাশে মুখ, উত্তত সাদা হাত দেহহীনভাবে বাতাসে ভাসছে। মুহূর্তকাল বেশি আর অদৃশ্য হয়ে গেল। সব ফিস শব্দ, কণ্ঠস্বর তেমনি নিস্তব্ধতা নেমে এলো এক সময়। কান কারা করে অপেক্ষা করতে লাগলাম। আমার মনে হলো আলো না দেখলেই আমি মারা যাব। ভয়ে আমি দুর্বল হয়ে গেছি। ধীরে ধীরে উঠে বসতেই একটি চটচটে হাতের স্পর্শ আমার মুখে লাগলো। নিমিষেই আমার সব শক্তি শেষ হয়ে গেল যেন। আমি আশার হয়ে বিছানায় পড়ে গেলাম। তারপর আস্তিনের কসকস শব্দ শুনতে পেলাম। মনে হলো দরজা ভেদ করে কেউ বাইরে চলে গেল। পুনরায় সব শান্ত হলো। দুর্বল দেহে হামাগুড়ি দিয়ে বিছানা থেকে আমি নেমে আসি। কাপা হাতে গ্যাসের আলো জ্বালানোর সময় নিজেকে মনে হচ্ছিল যেন 100 বছর বয়স্ক বৃদ্ধ। আলোটা দেখে মনে কিছু সাহস ফিরে এলো। ঘরের মধ্যে বসে বসে ছাইয়ের উপর বড় বড় পায়ের কথা ভাবতে লাগলাম শুধু। ক্রমে সব ঝাপসা হয়ে গেল। চোখ তুললাম, গ্যাসের আলোটাও ক্রমশ ম্লান হয়ে আসছে। ঠিক তখন আবার সেই হাতির পদশব্দ শুনতে পেলাম। নিকট থেকে তা নিকটতর হচ্ছে। পুরনো হলঘর পেরিয়ে তা যত কাছে আসছে, ঘরের আলো ততই ম্লান হচ্ছিল। পদ শব্দটা আমার দরজার কাছে এসে থামল, ধাক্কা দিল। ঘরের আলো কমতে কমতে একটা নীলাভ ভৌতিক রং ধারণ করলো, যেন আমার চারপাশে সবকিছু এক ভৌতিক আলোয় আচ্ছন্ন। দরজা খুলল না, অথচ বাতাসের একটা মৃদু ঝাপটা এসে আমার গালে লাগলো আর আমার সম্মুখে এসে দাঁড়ালো এক বিরাট দুয়াটে দেহ। বিস্ফোরিত দৃষ্টিতে তাকে দেখতে লাগলাম। একটা ফ্যাকাশে আভা ওঠার উপর পড়তেই ধীরে ধীরে তার দুয়াচ্ছন্ন প্রকৃতি একটা অবয়ব ধারণ করলো। একটি হাত দেখা দিল, তারপর পাগুলো, তারপর দেহ এবং সবশেষে বাষ্পের ভেতর থেকে উঁকি দিল এক দুঃখ ভারাক্রান্ত মুখ। দুরাবদ্ধ আবাস হতে বের হয়ে মহামান্য দানব কার্ডিফ তার উলঙ্গ পেশিবহুল সুন্দর দেহ নিয়ে ভৌতিকভাবে আমার উপরে বাসতে লাগলে। আমার সব দুর্দশা নিমিষে দূর হলো। কেন একটি শিশু এই নিষ্পাক মুখ দেখে বুঝতে পারবে যে এ কারো ক্ষতি করতে পারে না। খুশির ভাবটা আমার ফিরে এলো এবং তার সাথে মিলে রেখে গ্যাসের আলোটা উজ্জ্বল হতে শুরু করলো। কোনো নির্জন সমাজ, পরিত্যক্ত মানুষ হঠাৎ কোনো মানুষের সঙ্গে লাভে যতটা খুশি হয়, আমিও এই দানব বন্ধুটিকে অভ্যর্থনা জানাতে পেরে ততটাই খুশি হলাম। তাহলে তুমি কি জানো, গত 2-3 ঘন্টা ধরে আমি ভয়ে মরতে বসেছিলাম। তোমাকে দেখে সত্যি খুব খুশি হয়েছি। যদি একটা চেয়ার থাকতো, আরে ওখানে বসার চেষ্টা করো না। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে।
আমি বাধা দেবার আগেই সে ওখানে বসতে নিচে নেমে গেল। ওটা জীবনে কখনো একটা চেয়ারে ওভাবে ভেঙে চুরমার হতে দেখিনি। থামো থামো, তুমি তো সব ধ্বংস করো। আবার আমার দেরি হলো। আরও একটা সংঘর্ষ এবং আরেকটি চেয়ারের আকৃতি পাল্টে গেল। আশ্চর্য, তোমার কি কোনো বিচার বুদ্ধি নেই নাকি? তুমি কি এখানকার সব আসবাবপত্র চুরমার করতে চাও নাকি? এখানে এসো, এখানে এসো, এখানে আরে মোটামুদ্দু। কিন্তু সব বিফল। তাকে ধরে ফেলার আগেই সে বিছানার উপর বসে পড়ল। সাথে সাথে নিদারুণ ধ্বংসস্তূপে পরিণত হলো বিছানাটি। আচ্ছা, এই কীরকম আচরণ? প্রথমে তো একদল ভাবুরে বুথকে সাথে নিয়ে সারা ঘর দাপাদাপি করে আমাকে ভয় মেরেই ফিরেছিলে। তারপর এমন অসভ্য পোশাক পরে এলে যা একমাত্র সম্ভ্রান্ত রঙ্গমঞ্চ ছাড়া কোনো সভ্য সমাজ মেনে নেবে না। এমনকি সে জাতি যদি তোমার স্বজাতীয় হয়, তবু তা বরদাস্ত করার মতো নয়। তবু না হয় আমি তো মেনে নিলাম, কিন্তু তার প্রতিদানে তুমি বসার মতো যে আসবাব পাচ্ছ তাই ভেঙে খান খান করছো। কিন্তু কেন? তুমি যেমন নিজের ক্ষতি করছো, তেমনি আমারও। তুমি তোমার মেরুদণ্ডের শেষ প্রান্তটা ভেঙে ফেলছো এবং তোমার উরুর পশ্চাদংশ ভেঙে টুকরো হয়ে এমনভাবে সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে যে মনে হচ্ছে যেন একটা সাদা মার্বেলের উঠোন। এজন্য তোমার লজ্জিত হওয়া উচিত। আশা করি অন্তত তা বোঝার বয়স নিশ্চয়ই তোমার হয়েছে। ঠিক আছে, আর কিছু ভাঙবো না, কিন্তু কি করবো বলো? গত 100 বছর ধরে আমি একটু বসার সুযোগ পাচ্ছি না। তার চোখে অশ্রু দেখা গেল। বেচারা, আমি বললাম, তোমার প্রতি আসলে আমার এমন নির্দয় হওয়া উচিত হয়নি। সন্দেহ নেই তুমি এতিম। এই মেঝেতে বসো। এছাড়া আর কোনো কিছু তোমার ভারসহ্য করতে পারবে না। তাছাড়া মাথার উপরে তুমি থাকলে তো আমি আন্তরিকতা হতে পারবো না। তাই আমি চাচ্ছি তুমি নিচে এসে বসো। তাহলে আমি এই উঁচু টুলটায় বসে মুখোমুখি হয়ে তোমার সাথে কোষ গল্প করতে পারবো। সে মেঝেতে বসলো। আমার দেয়া চুরুট ধরিয়ে একটি লাল কম্বল টেনে কাঁধে জড়িয়ে নিল এবং আমার গোসলের গামলাটা মাথার উপর চাপিয়ে নিজেকে একটি স্বস্তিদায়ক আবয়বে সাজলো। তারপর দুহাঁটু ভেঙে তার মৌচাকের মতো অদ্ভুত কুটুরগলা পায়ের পাতা দুটোকে উষ্ণ করার জন্য চড়িয়ে দিল আগুনের দিকে। তোমার পায়ের পাতা ও পায়ের পিছনটা ওরকম গর্তের মতো, এবং এত কাটাকুটি কেন? কত জঘন্য শীতের ফাটা। নিউ ওয়েলের খামার বাড়িতে বিশ্রামে থাকার সময় মাথার পিছন পর্যন্ত পুরোটা শরীর ওইভাবে ফেটেছে। তারপরও জায়গাটা আমার পছন্দের। কেউ তার পুরনো বাড়িটাকে যেমন ভালোবাসে, আমিও ঠিক তেমনি ওই জায়গাটাকে ভালোবাসি। সেখানে যেমন শান্তি পাই, তেমন আর কোথাও তা পাই না। 8 ঘন্টা ধরে আমরা কথা বললাম এবং তাকে ক্লান্ত বলে মনে হচ্ছিল। সেও একই কথা বলল, ক্লান্ত। তাই হব। এখন তোমাকে আমি যে বিষয়ে সব বলবো, কারণ তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছো। রাস্তার উপাসের জাদুঘরে যে প্রস্তরীভূত মানুষটি আছে, আমি তারই আত্মা। আমি দানব কার্ডিফের ভূত। পুনরায় ওই দেহকে যতদিন না কবর দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমার বিশ্রাম নেই। আমার এই মনস্কামনা যাতে মানুষ পূরণ করে, তার জন্য স্বাভাবিকভাবে আমার কি করা উচিত বলো? ভয় দেখিয়ে তাদের এই কাজে বাধ্য করা, যেখানে দেহটা আছে সেখানে তাড়িয়ে বেড়ানো। তাই রাতের পর রাত আমি জাদুঘরটার উপর ভর করেছি, এমনকি অন্য বুদ্ধেরও সাহায্য পেয়েছি, কিন্তু তা কোনো কাজে আসেনি। কেননা মাঝ রাতে কেউ জাদুঘরে আসে না। তখন আমার ইচ্ছে হলো রাস্তার ধারে এই জায়গাটায় একটু ভর করলে কেমন হয়। ভাবলাম আমার কথাগুলো যদি কাউকে শোনাতে পারি, তাহলে হয়তো কাজ হবে। কেননা এই জগতে এসে আমি কিছু ভালো সঙ্গী সাথী পেয়েছি। রাতের পর রাত আমরা এই জীর্ণগরে দাপাদাপি করে ঘুরে বেরিয়েছি। পায়ের শিকল টেনে চলেছি, আর্তনাদ করেছি, ফিস করেছি, সিঁড়ি বেয়ে উঠানামা করেছি। এখন পর্যন্ত যা চলছে তার সবই সত্য, যা তোমাকে বললাম। আর এসব করে আমি এখন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু আজ রাতে যখন তোমার ঘরে আলো দেখলাম, তখন নব উদ্যোগে আবার আগের কাজে নেমে পড়ি। আমি এখন ভীষণ ক্লান্ত, একেবারে অবসাদে ভেঙে পড়েছি। আমাকে আশা দাও, মিনতি করছি, আমাকে একটু হলেও আশা দাও। উত্তেজনায় আমি চিৎকার করে আসন থেকে ছিটকে বললাম, এ খুব বাড়াবাড়ি, এমন আর কখনো ঘটেনি। আরে ভ্রান্ত বৃদ্ধ জীবাশ্ম, তোমার সব সম্বিতা গেছে। তুমি তো বর করেছো তোমার এই প্লাস্টারের মূর্তির উপর। আসল দানি কার্টিভ তো আছে আলবানিতে। এ ভুল করলে, নিজের দেহাবশেষও নিজে চিনলে না।
এমন লজ্জা ও শোচনীয় অপমানের দৃষ্টির কারো মুখে আমি এর আগেও কখনো দেখিনি। প্রস্তরীভূত মানুষটি তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং বলল, সত্য করে বলো, এটা কি সত্যি সত্যি? এখানে আমি বসে আছি যেমন সত্য, তেমনি ওটাও সত্য। মুখ থেকে চুরোটটা নামিয়ে সে তা মেন্টেলের উপর রাখলো। মুহূর্তকাল ইতস্তত করলো, নিজের অজান্তে পুরনো অভ্যাস মতো যেখানে প্যান্টালুনের প্যাকেট থাকার কথা সেখানেই হাত দিল এবং অবশেষে বলল, দেখো, এমন হতাশাগ্রস্ত কখনো হয়নি। প্রস্তরীবোধ মানুষ সবাইকে গোলকাইয়েছে, কিন্তু এখন দেখছি তার হীন ফাঁকিবাজি এত নিচে নেমেছে যে শেষ পর্যন্ত সে নিজের প্রেতাত্মাকেও বিক্রি করে দিয়েছে। দেখো বাবু, আমার মতো এক অসহায় বুদ্ধিহীন আত্মার জন্য যদি তোমার হৃদয়ে এতটুকু করুণা হয়, তবে এই ঘটনা কাউকে বলো না, দয়া করে কাউকে বলো না। ভাবো তো, যদি তুমি নিজের এমন বোকা বনতে, তবে তোমার মনের অবস্থাটা কেমন হতো? তারপর আমি তার দৃঢ় পদে শব্দ দাপে দাপে সিঁড়ি বেয়ে পরিত্যক্ত রাজপথে হারিয়ে দিতে শুনলাম। তার প্রস্থানে আমার দুঃখ হলো, এবং দুঃখটা এই জন্য আরও বেশি হলো যে যাবার সময় সে আর লাল কম্বল ও গোসলের গামলাটাও নিয়ে গেল। 1888 সালের এই ঘটনা। মূলত এর নকল মূর্তিটা থেকে সুকৌশলে আরেকটা নকল মূর্তি তৈরি করে সেটাকেই একমাত্র আসল কার্ডিফ দানব হিসাবে নিউ ইয়র্কে প্রদর্শিত হয়েছিল। আর এই ঠিক সেই সময়ে আলবানির জাদুঘরেও সেই মূর্তিটা প্রচুর দর্শক আকর্ষণ করেছিল।